ভারত এখন মাথা খারাপ হয়ে আছে, কারণ গত 15 থেকে 17 বছরে ভারতের যত ধরনের বিনিয়োগ সে বাংলাদেশে করেছে। বাংলাদেশ আপনারা জানেন, তারা এখানে আরেকটা সিকিম বানাতে চেয়েছিল, তারা আরেকটা কাশ্মীর বানাতে চেয়েছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং বাংলাদেশের মানুষের অশেষ দেশপ্রেম এবং সাহসী মোকাবেলায় ভারত এভাবে চলে যাবে এটা কোনোদিন ভারতের হোমওয়ার্কের মধ্যে ছিল না। এবং অদ্ভুত ব্যাপার হলো, চিন্ময় দাসের মতো একজন একজন টেররিস্টকে গ্রেপ্তার করার পর দেখেন ভারতের মতো তার ডিপ্লোমেসি লিটারারি কাজ করছে না, তার ফরেন পলিসি কাজ করছে না, তারা বিবৃতি দিয়ে বসলো। মানে ভারত কোন ব্যাপারে বিবৃতি দিবে আর না দিবে এটাও সে এখন ঠিক করতে পারছে না। ভারতকে অনুরোধ করি, যদি বুদ্ধি বিবেচনা নিয়ে একটু সুস্থ মাথায় মানুষজন আপনাকে না হাসে এরকম যদি বিবৃতি দিতে চান, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেন না, ওরা আপনাদেরকে ভালো ভালো স্টেটমেন্ট লিখে দিবে, কারণ আপনি তখন অসুস্থ হয়ে গেছেন, আপনি তো বিকৃত হয়ে গেছেন। আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের, বিশেষ করে আমাদের 3 ছাত্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যেই কথা গত 20 বছর ধরে বদলার কথা ছিল, এই তাবেদার সেবাদার ফ্যাসিস্ট সরকার তো বলেই নাই। আপনি ভাবেন, বাংলাদেশের সংসদে এমপি বলছে ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা তার জবাব দিব। মেহেরপুরের এমপি প্রচারণায় বলছে 2024-এর নির্বাচনে আমাকে হারানো এত সহজ না, আমি ভারতের ক্যান্ডিডেট। এর মানে এই কথা বলার পরেও বাংলাদেশের মিডিয়া একটা রা শব্দ করে নাই। আপনারা তো আজকে জানেন বাংলাদেশের মিডিয়া, একজন মিডিয়া একটা নিউজের চ্যানেলের প্রধান, তার অ্যাকাউন্টে 134 কোটি টাকা পাওয়া যায়। এটা তো এখন শুধু জানলাম, কত আরো কোথায় আছে আমরা তো এটা জানি না। সুতরাং আপনাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, ভারত এই যে অন্যায়গুলো করেছে, 3টা প্রথম, তার সমস্ত আজমির নিয়ে ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষ নিয়ে আজমির ষড়যন্ত্র রুখে দিবে। নাম্বার 2, সে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করেছে, এখন পর্যন্ত তারা সরি বলেছে, যতদূর জানি। সরি বললে কাজ হবে না, তাকে অতি সত্বর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যত গুন্ডা, সন্ত্রাসী, হত্যাকারী, খুনি ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে অতি সত্বর বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এবং আমরা জানাতে চাই, চট্টগ্রাম নিয়ে যদি ভারত আমাদেরকে বারবার শুধু একটু উস্কানি দিতে চায়, আমরা উস্কানির ভাষায় কথা বলবো না, আমরা মনে করিয়ে দিতে চাই আমাদের ক্রাইসিস যদি চট্টগ্রাম হয় ভুলে যাবেন না আপনাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে। সুতরাং চট্টগ্রামে ডিস্টার্ব করলে চিকেন নেক কিন্তু ডিস্টার্ব করবো, চট্টগ্রামে ডিস্টার্ব করবেন না। বাংলাদেশ গত 50 বছর ভারতের অখণ্ডতাকে যেরকম সম্মান করেছে, ইনশাআল্লাহ আমরা আজীবন ভারতের অখণ্ডতাকে সম্মান জানিয়ে যাব। কিন্তু সেবাদাস মনে করবেন না, তাবেদার মনে করবেন না, বন্ধুত্বের ভাষায় কথা বলুন। দেখবেন গত 15 বছর আগে বাংলাদেশের সাথে ভারতের যেই ডিপ্লোম্যাটরা আসতো কথা বলতে, আমাদের মন্ত্রীরা চোরের মতো বসে থাকতো আর পায়ের উপর পা তুলে রাষ্ট্রদূতের কথা বলতো। কথা হবে ভাই কলকাতার সাথে ঢাকার কোনো কথা নাই, কথা হবে ঢাকা টু দিল্লি। এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগান এমন স্লোগান বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত আম জনতা, মজুর, কৃষাণ থেকে শুরু করে সব ছাত্র জনতাকে এক করে ফেলেছে। সুতরাং নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত আপনারা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের যখনই কিছু বিভাজন তৈরি হয়ে যায়, ভারত আমাদের এমন বন্ধু, তারা এমন কাজ করে, আমরা একত্রিত হয়ে যাই। সুতরাং আমাদের একত্রিত থাকার স্বার্থেও এবং আমাদের একতাবদ্ধ থাকার স্বার্থেও ভারত যদি এরকম উস্কানি মাঝে মধ্যে দেয়, তাহলে এটা তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। যদি বাংলাদেশে ইসকনের একটা, যাকে ইসকন স্বীকার করে না, চিন্ময় দাসকে, সেই ইস্যুকে কেন্দ্র করে যদি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হয়, তাহলে অন্তত 101টা কারণ বলতেছি, তার একটা বলি, প্রকাশ্যে 2 জন খ্রিস্টান কুকিচির নারীকে উলঙ্গ করে ঘুরানোর অপরাধে, তার বাবা এবং ভাইকে হত্যার অপরাধে অনতি বিলম্বে ভারতে কয়েক হাজার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার দাবি আমরা জানাচ্ছি, যেটা ইতিমধ্যে আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ, আসিফ তারা দাবি জানিয়েছেন। বাংলাদেশ, এখন আমি আবার একটা কথা বলতে চাই, ভারত বাংলাদেশকে বলবে সেই দিন ইজ ওভার। এখন বাংলাদেশ বলবে ভারতের শান্তিরক্ষী বাহিনী লাগবে কি লাগবে না। আমরা বরং জানায় রাখতে চাই, অবশ্যই জাতিসংঘ উচিত
দ্রুত মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের শান্তি বাহিনী তারা যেন অতি দ্রুত ডিপ্লয় করে। এবং যেটা বলা হয় যে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে, সীমান্ত থেকে তারা তো ধরে আগেও নিছে, এখন কম নেয়। কিন্তু ব্যাপার হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগে বাংলাদেশ যখন হত্যা করা হতো পতাকা বৈঠকে বাংলাদেশ গিয়ে শান্তিপূর্ণ উপায়ে লাশটা গ্রহণ করে আসতো। এখন লাশ গ্রহণ করা হবে না পতাকা বৈঠকে, চোখে চোখ রেখে জিজ্ঞাসা করা হবে। কারণ এখন লক্ষ কোটি ফালানির ভাই বোন জেগে আছে ইনশাআল্লাহ। ফালানির বদলা নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে যদি এমন কোন সরকার গঠন হয় লেন্দুক দর্জির মতো, ছাত্র জনতা রুখে দিবে, স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচায় রাখবে ইনশাআল্লাহ। আগামী শুক্রবার 6 ডিসেম্বর, আগামী শুক্রবার 6 ডিসেম্বর আজমির শরীফ দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভারতের উপ সহকারী হাই কমিশনে হামলার বিরুদ্ধে এবং ভারতে মুসলমান, কুকি, চীন, শিখ থেকে শুরু করে অন্য সকল সংখ্যালঘুদের উপরে যুগের পর যুগ অবর্ণনীয় নিপীড়নের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারতীয় এম্বাসিতে শান্তিপূর্ণ র্যালি নিয়ে প্রতিবাদী স্মারকলিপি জমা দিতে যাবে। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, আগামী শুক্রবার 6 ডিসেম্বর মনে করিয়ে দিতে চাই, সেই 6 ডিসেম্বর যেই 6 ডিসেম্বর বাবরি মসজিদকে হামলা করে ধ্বংস করা হয়েছে। সুতরাং বাবরি মসজিদ ধ্বংসের দিনে আগামী 6 ডিসেম্বর শুক্রবার বিকেল 3:30টায় গুলশান 2 সার্কেলে আমরা সমবেত হব এবং সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে, আমরা প্রতিবাদী র্যালি নিয়ে স্মারকলিপি জমা দিতে যাব ইন্ডিয়ান এম্বাসির কাছে। এইখানে যদি কোনো এজেন্সি উস্কে দেওয়ার জন্য, আমরা বলতে চাই, কোনো মারামারি, পিটাপিটি, হামলার দায় ইনকিলাব মঞ্চ ছাত্র জনতা নিবে না। কারণ আমরা আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে চিনি, আমরা শান্তিপূর্ণ র্যালি নিয়ে যাব। যদি কোনো এজেন্সির কোনো লোক এইখানে যদি কোনো স্যাবোটেজ করার চেষ্টা করে, আমরা ধরে পুলিশের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সুতরাং আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে জানাতে চাই, যারা ঢাকায় আছেন আগামী শুক্রবার 6 ডিসেম্বর 3:30টায় আপনারা গুলশান 2 সার্কেলে থাকবেন। সেখান থেকে আমরা র্যালি নিয়ে ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে প্রতিবাদী স্মারকলিপি দিব। ঢাকার বাইরে যারা আছেন আপনারা জুমার নামাজের পরে শান্তিপূর্ণভাবে বাবরি মসজিদ হত্যার দিবসে ভারতের আজমির দখলের পায়তারার বিরুদ্ধে, সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।